যেমন করে বললাম যে খামেনেই রেজিমটাকে ওরা চেঞ্জ করতে চায়, এই রেজিমটা ওরা চায় না। এক, এটা ইউনাইটেড স্টেটস অথবা ইসরায়েল তাদের নিজেদের লোক ইরানে বসাতে চায়, বিকজ নিউক্লিয়ার এনরিচমেন্ট অর ইউরেনিয়াম এনরিচমেন্ট ইজ ওয়ান অফ মেবি দ্য কজ। প্রধান যে কজ হচ্ছে তেল। 3% পৃথিবীর যে এনার্জি অয়েল সেটা ইরানের কাছে আছে এবং ইরান সেটা সরবরাহ করে, এবং এইটার জন্য প্রত্যেকের চোখ আছে। এবং ইরানের যে 1979 এর আগে যে ইরান ছিল এবং খামেনেই সরকার আসার পর যে ইরান, হ্যাঁ আমরা কেউ রিলিজিয়ান বাইগটরি, যে ইসলামিক একটা দেশ, তার বোরখা পড়তে হবে, তার বিভিন্ন এই তালিবানি রুল আমরা কেউ পছন্দ করি না। তার মানে এই নয় যে রাষ্ট্র আপনি যেটা বলেন তার সার্বভৌমত্ব যদি আপনি আমার কথা না মানেন তাকে আমাকে শেষ করে দিতে হবে, তাকে আমাকে ভেঙে দিতে হবে। এর অর্থ যেটা হচ্ছে এটা কিন্তু ভয়াবহ। আমরা হয়তো আজকে নিউট্রাল, কালকে যদি ভারতের ওপর এরকম আঘাত চলে আসে তখন পৃথিবীর বিভিন্ন অন্যান্য দেশও কিন্তু নিউট্রাল থাকবে। ইন্দিরা, একদম। এবং আরেকটা বিষয়, G7 এর যে বক্তব্যগুলো সামনে আসছে সেখানে যেটা বলা হচ্ছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, এবং কথা বলার বাইরের পরিস্থিতি শান্ত করার জন্য G7 কিন্তু কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। মানে ইরানকে কোনোভাবেই যাতে ইরান এই পারমাণবিক শক্তি ব্যবহার করতে না পারে সেই কারণে এতটা চাপ, সেটা কিন্তু আজকে আর বোঝার বাইরে নয়। কিন্তু আমেরিকার নিজের কাছেই তো এই শক্তি রয়েছে, তাহলে আমেরিকা কেন বারবার এই পয়েন্টে এসে ইরানকে ধাক্কা দিচ্ছে? না দেখুন, যারা এনপিটি সাইন করেছে, যারা নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি সাইন করেছে, তারা সাইন করে নিয়েছে, তারা এই সময় কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না বলে আছে। কিন্তু এই ইউরেনিয়াম এনরিচমেন্ট কেন আমরা ধরে নিচ্ছি শুধু অ্যাটমিক বম অথবা নিউক্লিয়ার স্টকপাইল বানানোর জন্য কোন দেশ এগিয়ে যাচ্ছে? ইউরেনিয়াম এনরিচমেন্ট সে সিভিলিয়ান ইউজ করতে পারে, সে পাওয়ারের জন্য এনরিচমেন্ট করতে পারে, আমরা এটা সিভিলিয়ান এন্ড ইউজের জন্য ইউরেনিয়াম এনরিচমেন্ট হতে পারে। কেন একটা সরকারকে আমরা এই দেখাতে চাই যে ইউরেনিয়াম এনরিচমেন্ট মানেই সে নিউক্লিয়ার বম বানাচ্ছে? এই যে একটা কথা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে, ওয়ার্ল্ড মিডিয়া, আমেরিকার বিভিন্ন মিডিয়া এবং যে ইউরোপিয়ান পাশ্চাত্য দেশগুলো আছে তাদের মিডিয়া এই যে একটা গল্প বিক্রি করছে, আমার মনে হয় এটা ভয়ঙ্কর। এইটা আজকে আমরা হয়তো সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কথা এগিয়ে যাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে যে টেমপ্লেট বিশ্বে খেলছে, আমার মনে হয় অন্যান্য রাষ্ট্র আর একবার এটা চিন্তা করা। একদম। এবং কি অবস্থা হয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে ইউএসএ যে নিমিটস, অন্যতম বৃহৎ একটা রণতরী, সেটা আস্তে আস্তে পশ্চিমের দিকে এবার মুভ করা শুরু করে দিয়েছে। তাহলে কি এবার ইরান আরো বড় কিছুর জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে? দেখুন, আমি এটা আপনার সঙ্গে একটু অন্য মত, কারণ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প কাল G7 ছেড়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ডাকা হয়েছে এবং সিচুয়েশন রুমে সবাই, সিচুয়েশন রুম সাধারণ দর্শকদের জন্য ওয়ার রুম আমেরিকা, সেখানে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক লিডারশিপ এবং অন্যান্য যারা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পার্ট তাদের ডাকা হয়েছে এবং এটা ডিসকাশন করবে। আর আমরা যেটা শুরু করলাম, আমরা যেটা বলেছিলাম, আমরা যেটা ভবিষ্যৎবাণী আপনাদের আজ তাক বাংলায় আমরা করেছিলাম, এই আজ তাক বাংলায় আমরা বলেছিলাম মার্চের 27 তারিখ যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের ওপর একটা আঘাত আনবে। তো আমরা যখন বুঝতে পেরেছি, অনেকে যারা এই নিয়ে পরিচালনা করে, যারা পড়াশোনা করে, তাদের কাছে এইটা মার্চ মাসেও ক্লিয়ার ছিল, ফেব্রুয়ারি মাসেও ক্লিয়ার ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল একটা প্লট করে এগিয়ে যাচ্ছে ইরানের বিরুদ্ধে। এবং আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে লড়াই শুরু করে, তার যে স্টেলথ বম্বার দিয়ে যেটা ইসরায়েল চাইছে বারবার ইরানে আঘাত করে, এবং ইসরায়েল বলেছে যে ফর্দো বলে যে জায়গাটা, ফর্দো হচ্ছে নাতানজ যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্ট যেটাকে অলরেডি ইসরায়েল ধ্বংস করেছে, তার ঠিক উত্তরে এখন উত্তর ইরান
সেই জায়গাটা কিন্তু অলরেডি তেহরানের আশেপাশে অ্যাটাক শুরু করে দিয়েছে। এইখানে ইসরায়েলের কাছে ফার্দোয় যে ইউরেনিয়াম এনরিচমেন্ট অথবা স্টকপাইল যদি থাকে, রাখা আছে, সেটা বহু গভীর। সেই অস্ত্র, সেই বাংকার বাস্টার ইসরায়েলের কাছে নেই। তাই এখন সে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঘুরেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভিক্ষা করছে ইসরায়েল, যাতে সেই অস্ত্র, সেই 30,000 পাউন্ড একটা বম আছে, 30,000 পাউন্ড একটা বম, যেটা বাংকার বাস্টার, যেটাকে পৃথিবী ফালা করে দেবে। যেখানে ফার্দো যে পাহাড়ের এই বহু ভেতরে এটা রাখা আছে, সেটাকে ভেঙে ফালা করে দেবে। এবং যদি তাদের ফার্দোয় কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট অথবা স্টক পাইলের কিছু অস্ত্র থাকে, সেটাকে নষ্ট করে দেবে। সেইটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হেল্প চেয়েছে। আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র, আবার আমি একটা ভবিষ্যৎবাণী করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র উচিত ছিল এই যুদ্ধটাকে থামাবার, শান্তির পথে নিয়ে যাওয়া। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের একটা অন্য অবজেক্টিভ আছে। এইটা নিউক্লিয়ার যে সংস্থাগুলো আছে, অথবা এনরিচমেন্ট হচ্ছে, অথবা যেখানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে, এগুলো নয়। দে হ্যাভ আ ডিফারেন্ট অবজেক্টিভ। এই পুরো এরিয়া, ওয়েস্ট এশিয়া, মধ্যপ্রাচ্য, পুরো এরিয়াটা দে উইল টেক ওভার অ্যাজ দ্য কন্ট্রোল। তাতে লেবানন, ইয়েমেন এবং বিভিন্ন যে ইসলামিক দেশগুলো আছে, সেগুলোর কমপ্লিট কন্ট্রোল এই দুটো রাষ্ট্র, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেবে। যেটা এখন ইরানের একটা ট্যাসিট সাপোর্ট, সেটা লেবানন হোক, সেটা সিরিয়া হোক, সেটা ইয়েমেন হোক, অথবা প্যালেস্টাইন হোক, এই জায়গা থেকে যে সাপোর্ট পাচ্ছে, এই সাপোর্টটা বন্ধ করার জন্য এই পুরো প্লটটা নিউক্লিয়ার সামনে রেখে বিক্রি করছে। একদমই স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব, যে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলছেন যে আমি আবার বলছি ইরানকে যে তারা যেন সেই চুক্তিপত্রে সই করে, এবং একই সঙ্গে তিনি বলছেন যে তেহরান থেকে যেন সবাই চলে যান, তেহরানকে যেন ফাঁকা করে দেওয়া হয়। তাহলে আসল উদ্দেশ্যটা ঠিক কি রয়েছে এর পেছনে, আসুন সেদিকে এবার নজর রাখি। আমি প্রোডাকশন টিমকে বলবো ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটটা দেখাতে, মানে গোটা বিশ্বের ওপর কিভাবে দাদাগিরি করা যায় সেটা যেন আমেরিকা 2025 সালে দাঁড়িয়েও দেখানোর চেষ্টা করছে। যে সেই টুইট যেখানে বলা হচ্ছে যে এই যে সেই টুইট, ইরানকে চুক্তি সই করতে হবে, যেটা আমি আগেই বলেছিলাম, এটা খুবই লজ্জার, কত মানুষের জীবন শেষ হয়ে গেল। ইরানের নিউক্লিয়ার অস্ত্র থাকতে পারে না, আমি আবার জানালাম, সকলকে তেহরান ছেড়ে চলে যেতে বলবো। ডোনাল্ড ট্রাম্পের করা একটা টুইট, এবং সেটাকে আমরা